আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে। সো এই প্রশ্নগুলো আমরা আগে শুনে নিই যে চূড়ান্ত ভর্তির ব্যাপারে কিছু কোয়েশ্চেন আসছে আমার কাছে, যে চূড়ান্ত ভর্তি কবে নাগাদ হতে পারে, বা চূড়ান্ত ভর্তির পর কি যদি কেউ মানে চূড়ান্ত ভর্তির পর কোনো মাইগ্রেশন হবে কিনা, বা ভর্তির টাকার ব্যাপারটা নিয়ে, মানে যে চূড়ান্ত ভর্তির যে একটা ব্যাপার স্যাপার টাকার, এই ব্যাপারটা নিয়ে একটু কথা আছে বা কোয়েশ্চেন আছে আর কি। তো এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি, যে আদৌ কি পঞ্চম মেরিটে এত দূর অবধি যাবে। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি কি দিবে, বা যদি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে কিভাবে দিবে। তো এটা হচ্ছে কোয়েশ্চেনগুলো। তো আমি একটা একটা করে কোয়েশ্চেনের আনসার দিব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে যেটা বলতে চাই যে চূড়ান্ত ভর্তির ব্যাপারে, তো দেখেন আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে বারবার বলতেছি, আর আপনাদের কিছু কোয়েশ্চেন আমার কাছে বা কিছু কমেন্ট আমার কাছে ব্যাড কমেন্ট লাগছে। কারণ হচ্ছে আপনারা বলতেছেন যে ভাই আপনি জানেন না, আপনি কেন উল্টাপাল্টা নিউজ দিচ্ছেন। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি যে গুচ্ছতে 100% অ্যাকুরেট নিউজ কেউ দিতে পারবে না উইদাউট গুচ্ছ কমিটির কেউ, বা ওইরকম কেউ আর কি, বা ধরেন গুচ্ছর যে পরিচালনা কমিটিতে আছে তাদের মধ্যে বা কোনো শিক্ষক ওইরকম যদি থাকে, তাহলে ওনারা 100% অ্যাকুরেট নিউজ দিতে পারবে। ঠিক আছে। আর যদিও বা সেটা আনঅফিসিয়াল, অফিসিয়ালভাবে কিন্তু কেউ আপনাকে কোনো অ্যাকুরেট নিউজ দিবে না। তাহলে আপনি চিন্তা করেন গুচ্ছতে তাহলে আমরা কীভাবে কথা বলতেছি। আমরা কথা বলি মূলত হচ্ছে বিগত বছরগুলোকে অ্যানালাইসিস করে, এবং বিগত বছরগুলোকে আমরা চিন্তা করে, এবং বিগত বছরগুলোর যে তথ্য আছে সেগুলোকে নিয়ে আমরা ঘাটাঘাটি করি, এবং সেটার আঙ্গিকে একটা মোটামুটি একটা অনুমান নির্ভর একটা তথ্য আপনাদের কাছে প্রেজেন্ট করি। এখন আপনাদের একটা গদবাঁধা, মানে একটা মানুষের গদবাঁধা কথা আর আমাদের যে ভিডিওর কথা, এটার মধ্যে কী পার্থক্য আছে। গদবাঁধা যে কথা বলে, সে বলে শুধুমাত্র ভিউজের জন্য, যে ঠিক আছে ওনার শুধু ভিউজ দরকার, এই জন্য উল্টাপাল্টা কিছু বলে দিল। বাট আমি মূলত কথা বলার চেষ্টা করি যে অ্যানালাইসিস করে, বা যতটুকু পারি আমি যতটুকু চেষ্টা করি যে সঠিক তথ্য দেওয়ার জন্য, বা বিগত বছরগুলোতে কী হয়েছে ওইটার আঙ্গিকে কথা বলার জন্য। এই জন্য দেখি যে অনেকে কমেন্ট বলে, সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিলাম। এবার সে চূড়ান্ত ভর্তি সম্পর্কে দেখেন, চূড়ান্ত ভর্তিটা নর্মালি দেয় কখন, যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সকল ভর্তি কার্যক্রম শেষ, তখন তারা কী দেয়, চূড়ান্ত ভর্তির জন্য কাগজপত্র জমা দিতে বলে। এখন চূড়ান্ত ভর্তির সময় আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। এখন চূড়ান্ত ভর্তির সময় আপনার আমি নর্মালি যেটা বলি, আমাদের বেলা যেই ডকুমেন্টসগুলো লাগছে আমি সেগুলোই বলি। আপনাদের প্রথম যে গুচ্ছের অ্যাডমিট কার্ড আছে, ওই গুচ্ছের অ্যাডমিট কার্ডটা লাগবে অবশ্যই, এবং সেটা হয়তো আপনার প্রাথমিক ভর্তিতে জমা দিয়েছেন। যদি জমা দিয়ে থাকেন তাহলে তো ওকে, আর যদি জমা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই জমা দিতে হবে। তারপরে আপনার যে সার্টিফিকেটগুলো আছে, সার্টিফিকেটগুলো প্রাথমিক ভর্তির সময় যদি কোথাও জমা দিয়ে থাকেন তাহলে ওইখান থেকে নিয়ে আসতে হবে। যেখানে চূড়ান্ত ভর্তি হবে সেখানে নিয়ে আসতে হবে, বা ওনার সময় বলে দিবে যে ঠিক আছে আপনি অমুক বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে যাচ্ছেন, আপনাকে এই সার্টিফিকেটগুলো জমা দিতে হবে। তখন আপনাকে একটু সময় দিবে, সো আপনি সময়ের মধ্যে সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন। আর অবশ্যই এখানে একটা বোনাস টিপস আপনাদেরকে বলে দিই, দেখেন ভার্সিটিতে ভর্তি হওয়া মানে কিন্তু আপনি সার্টিফিকেটগুলো পাচ্ছেন না খুব সহজে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেটগুলোর সত্যায়িত ফটোকপি করে আপনার নিজের কাছে রেখে দিবেন। কেন রেখে দিবেন সেটা পরবর্তীতে বুঝতে পারবেন, কারণ বিভিন্ন সময় আপনার বিভিন্ন প্রয়োজনে আপনার কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হয়। ওই ক্ষেত্রে কিন্তু আপনি সত্যায়িত কপিগুলো দিয়ে চালিয়ে নিতে পারবেন কাজ। কিন্তু যদি আপনার মেইন সার্টিফিকেটগুলো যদি আপনার ভার্সিটিতে থাকে এবং আপনার কাছে কোনো সত্যায়িত ফটোকপি না থাকে, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। আর ভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু প্রথম 1 বছরের মধ্যে হয়তো বা দেয় না, খুব সহজে দিতে চায় না, কারণ সার্টিফিকেটগুলোর যেই ইয়াটা আছে পুরো দায়িত্ব সেটা কিন্তু তখন ভার্সিটির উপর থাকে। সো এটা হচ্ছে একটা বিষয়। এবার আসেন আরেকটা ঘটনা নিয়ে, যে আপনাদের চূড়ান্ত ভর্তিটা কবে নাগাদ দিতে পারে। দেখেন আমি এখন বলতেছি যে নর্মালি পঞ্চম মেরিট লিস্ট দেওয়ার পর যদি আর গুচ্ছ ঘোষণা করে যে তাদের কোনো অফিসিয়ালভাবে আর কোনো মেরিট লিস্ট প্রকাশিত করবে না, তখনই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবে যে আপনারা চাইলে এখন থেকে কি করতে পারেন, চূড়ান্ত ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেন। তাহলে চূড়ান্ত ভর্তির জন্য যখন বিজ্ঞপ্তি দিতে যখন বলবে গুচ্ছ কমিটি, তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির জন্য কী দেওয়া শুরু করবে, বিজ্ঞপ্তি দেওয়া শুরু করবে, নোটিশ দেওয়া শুরু করবে। তখন আপনি যেই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে ভর্তি হয়েছেন ওই ডিপার্টমেন্টের মাধ্যমে বা ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাই আপনারা এই নোটিশগুলো দেখতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনার নির্দিষ্ট ডেট অনুযায়ী আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো এনে জমা দেবেন, এবং কি আপনার গুচ্ছ ভর্তি কার্যক্রমটা কমপ্লিট করবেন। এখন ভর্তি কার্যক্রম আপনি কমপ্লিট করলেন, চূড়ান্ত ভর্তি হয়ে গেলেন। এখন আপনার কাছে 2টা অপশন, আপনি কি মাইগ্রেশন অন রাখবেন নাকি অফ রাখবেন। দেখেন এটা কিন্তু পুরোটা আপনার নিজের উপরে, আপনি মাইগ্রেশন অন রাখতে পারেন। এখন অন রাখলে হবে কি, যে আপনার উপরের দিকের যদি কোনো সাবজেক্ট আসে তাহলে আপনার ওইখানে
চলে আসবে। সো চলে আসলে আপনার কী করতে হবে, এই যেখানে আপনি চূড়ান্ত ভর্তি হয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে, ধরেন আমি সেট হচ্ছে যে আমি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হয়েছি, বাট আমার এখন মাইগ্রেশনে আবার ধরেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসছে। তো আমি এখন কী করব, আমি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে চূড়ান্ত ভর্তি হয়েছি সেখানে চূড়ান্ত ভর্তি হতে কিন্তু আমার মোটামুটি অনেক ভালো টাকা লাগছে, ধরেন 10 থেকে 15,000 টাকার মতো লাগছে। এই টাকাটা আমি কি করব, সেখানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি বাতিল করব। ভর্তি বাতিল করে আমি ভর্তি বাতিলের কাগজটা নিয়ে বা ডকুমেন্টসটা নিয়ে আমি আবার যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবার পুনরায় ভর্তি হব। দেখেন কিশোরগঞ্জে কিন্তু আপনাকে অলরেডি 15,000 টাকা দিতে হয়েছে ভর্তির জন্য। এখন আপনাকে কিন্তু আবার যশোরে যখন যাবেন তখন কিন্তু আবার নতুন করে 10 থেকে 15,000 টাকা করে দিয়ে ভর্তি হতে হবে। বুঝতে পারছেন, মানে আপনাকে দুই জায়গায় মানে চূড়ান্ত ভর্তি হতে হবে, বা যখন আপনি ভর্তি বাতিল করতেছেন তখন কিন্তু ভার্সিটি কর্তৃপক্ষ তখন তৎনগত মানে সাথে সাথে হয়তো টাকাটা ব্যাক দিবেন। আমি নর্মালি যেটা বিগত বছরগুলোতে দেখা গেছে যে, বা আমাদের সময় যেগুলো দেখা গেছে যে আমরা নর্মালি চূড়ান্ত ভর্তির পর যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন আসতো তাহলে আমরা ওই পূর্বের বিশ্ববিদ্যালয়ে আমরা কী করতাম, ভর্তি বাতিল করতাম। ভর্তি বাতিল করে নতুন একটা বিশ্ববিদ্যালয় যেটা পাইছি সেটার মধ্যে যেয়ে ভর্তি হইতাম, এবং কি সম্পূর্ণ টাকা দিয়ে। তাহলে পুরাতন বিশ্ববিদ্যালয়ে কত হাজার, ধরেন 15,000 টাকা গেল, নতুন বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে 15,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, আমি উদাহরণস্বরূপ বললাম আর কি। তো ভর্তি হওয়ার পর এখন আপনি বলবেন যে হ্যাঁ আমি তো 15,000 টাকা দিয়ে কিশোরগঞ্জ ভর্তি হয়েছিলাম, এখন আবার যশোরে নতুন করে 15,000 টাকা দিয়ে ভর্তি হলাম, তাহলে আমার আগের টাকাটার কী হবে? হ্যাঁ, এই ব্যাপারে গুচ্ছর যেই প্রিভিয়াস যে রেকর্ড সেই অনুযায়ী যদি আমি কথা বলি তাহলে গুচ্ছ কমিটি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয় যে সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা টাকা ফেরত দেননি ভর্তি বাতিলের টাকাটা যেন তারা দিয়ে দেয়। ঠিক আছে, এই ক্ষেত্রে কী করবে, আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন। আপনি যে 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন সেই 15,000 টাকাটাই ফেরত পাবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে প্রাথমিক ভর্তির জন্য আপনি যে 5,000 টাকা দিয়েছেন সেই 5,000 টাকাটা কী করা হবে, আপনার যে ধরি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ধরি যে 20,000 টাকা লাগে চূড়ান্ত ভর্তি হতে, তাহলে আপনার 5,000 টাকা কিন্তু আগে মাইনাস হয়ে যাবে। কারণ কি, আপনি প্রাথমিক ভর্তির জন্য গুচ্ছ কমিটির কাছে 5,000 টাকা দিয়েছিলেন, তাহলে আপনাকে দিতে হবে কত টাকা, মাত্র 15,000 টাকা। তো এটা গেল বিষয়। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যদি ধরেন আপনি গুচ্ছের বাইরে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেলেন এবং গুচ্ছের মধ্যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি বাতিল করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা টাকাও পাবেন না। মানে ধরেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হলো, আপনি গুচ্ছ থেকে ভর্তি বাতিল করতে চাচ্ছেন, আপনি গুচ্ছতে ভর্তি বাতিল করবেন চূড়ান্ত ভর্তির পরে, ধরেন 20,000 টাকা দিয়ে আপনি গুচ্ছতে ভর্তি হয়েছেন, আপনি কিন্তু একটা টাকাও পাবেন না। এটাই কিন্তু নিয়ম। মানে চূড়ান্ত ভর্তির টাকাটা নর্মালি সব জায়গায় কী হয়, অফেরতযোগ্য হয়। কিন্তু আপনি যদি গুচ্ছের মধ্যে কোনো একটা বিশ্ববিদ্যালয় আবার নতুন করে মাইগ্রেশন হন, তখন আবার কী করবে গুচ্ছ কমিটি, যে আপনি প্রিভিয়াস যে বিশ্ববিদ্যালয় ছিল সেটার টাকাটা বা ভর্তি বাতিলের টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, যেহেতু আপনি গুচ্ছের আন্ডারে আছেন। সো এটা হচ্ছে বিষয় আর কি। নর্মালি চূড়ান্ত ভর্তির টাকাটা একবারে দিতে হয়, বাট আপনি যদি মাইগ্রেশন অন থাকে তাহলে বারবার দিতে হবে। যেহেতু যতগুলো বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হবে ততগুলোতেই আপনাকে চূড়ান্ত ভর্তি হতে হবে, পুরো টাকা দিতে হবে, এবং নির্দিষ্ট সময় পরে গুচ্ছ কমিটি ওই টাকাটা আপনাকে ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে, মানে একটা যে লাস্ট যেটাতে ভর্তি থাকবেন সেটার টাকাটা তো ওই ভার্সিটি কর্তৃপক্ষ নেবে, আর বাকি টাকাগুলো গুচ্ছ কমিটি আস্তে আস্তে ব্যাক দিয়ে দিবে। এটা গেল যে চূড়ান্ত ভর্তি, মাইগ্রেশন এবং ভর্তির টাকা। এবার আসেন যে পঞ্চম মেরিট লিস্ট। দেখেন আদৌ কি পঞ্চম মেরিট লিস্ট এত দূরে যাবে? আমি একটা কথা বলি, দেখেন লাস্ট আমি মনে হয় কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিছিলাম যে আপনাদের যে 7 কলেজ আছে, যেটা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেটা আছে, সেটা অলরেডি তাদের কি দিবে, তাদের যে ভর্তি কার্যক্রম করার জন্য যে নোটিশ সেটা আজকে দেওয়ার কথা। আমি এখন চেক করি নাই যে নোটিশ দিয়েছি কিনা, দিলে অবশ্যই জানিয়ে দেবো। তো এখন আপনি চিন্তা করেন ঢাকা 7 কলেজে কয়টা সিট আছে? মানে নর্মালি ঢাকা 7 কলেজে 8,000-এর মতো সিট আছে। তাহলে 8,000 স্টুডেন্ট এরা কোথেকে আসবে? এরা কি জাহাঙ্গীরনগর থেকে যাবে, জগন্নাথ থেকে যাবে, খুলনা ভার্সিটি থেকে যাবে, কোথেকে যাবে বলুন তো? এই গুচ্ছতে যারা ওয়েটিং আছে তারা যাবে। তার মানে গুচ্ছতে ওয়েটিংয়ে যারা আছে তাদের মধ্যে 8,000 জন প্লাস কি করবে, 7 কলেজে চান্স পাবে। আবার দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার নতুন করে মেরিট লিস্ট দিচ্ছে, কেন? তাদের সিট ফাঁকা হচ্ছে। তো এই সিট ফাঁকাগুলো কোথায় যায় বলেন তো? গুচ্ছ থেকে এমন কোনো কাহিনী আপনি দেখছেন যে আপনি ধরলাম আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পাইছেন, আপনি এখন জাহাঙ্গীরনগরে ধরেন সোশ্যোলজি সাবজেক্ট পাইছেন, আপনি কি যাবেন? কখনো যাওয়া হয় এটা? তাহলে ওই সাবজেক্টটাতে কে যায়? গুচ্ছের মধ্যে টপার যারা, তারা কি যায় না? যারা ওয়েটিং আছে গুচ্ছের মধ্যে তারাই দেখে যে আমি ওইখানে চান্স পাইছি, ফাঁকা আছে সিট, আমি চলে যাই, কারণ আমি তো অলরেডি গুচ্ছতে ওয়েটিং আছি। তার মানে আপনারা যারা আমাকে বারবার কমেন্ট করে বলতেছেন যে ভাই আপনি আবল তাবল কথা বলতেছেন বা গুচ্ছতে অত দূর পজিশন অবধি যাবে না, ভাই আপনি একটু লজিক্যালি চিন্তা করে দেখেন যায় কি যায় না। এই যে আপনার 8,000 সিট আসলো 7 কলেজের, 8,000 সিট মানে আপনি বুঝেন
কত ওয়েটিং পজিশন থেকে কত সামনে আগাবে, এটা আপনার ধারণারও বাইরে। কারণ আপনারা চিন্তা করতেছেন যে দেখতেছেন যে আসলে আমি এই সিচুয়েশনে পড়ছি, এখন দেখতেছি ওয়েটিং তো আগাচ্ছে না, তার মানে আমি চান্স পাবো না। বাট ভাই আমি লাস্ট 1.5-2 বছর ধরে ভিডিও বানাচ্ছি, এগুলো নিয়ে আমি আসলে অনেক কিছু দেখছি। এগুলা আসলে আপনাদের ধারণার বাইরেও অনেক কিছু ঘটবে গুচ্ছের মধ্যে। তো ওইটার জন্য আপনাকে রেডি থাকতে হবে যে আসলে ধারণার বাইরে অনেক কিছু ঘটে। পৃথিবীতে তো সব কিছু একদম নিয়মমাফিক হয় না, নিয়মের বাইরেও বা ধারণার বাইরেও অনেক কিছু ঘটে। সো আমি যেহেতু দেখছি লাস্ট 1-2 বছর ধরে, ওইটার আঙ্গিকে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনাদের ইনশাল্লাহ চান্স হবে। আর আমি কিন্তু 100% বলতেছি না যে এটা একদম শিওর, তারপর আমি অনুমানের মধ্যে বলতেছি। কারণ কি, বিগত বছরগুলো যে ডেটা বা যেগুলো আমি কালেক্ট করছি সেগুলোর অনুপাতে দেখা যাচ্ছে যে চান্স হবে। তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই ব্যাপারটা নিয়ে। তাহলে 5ম মিনিটে কি এতদূর পজিশন অবধি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। কেন যাবে? কারণ কি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখনও মেরিট লিস্ট দিচ্ছে, এবং 7 কলেজ সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা ধরেন আরও কয়েকটা পরীক্ষা হয়তো বা বাকি এখন পর্যন্ত নেই, বাট মেরিট লিস্ট দিচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেরিট লিস্ট দিচ্ছে, রাজশাহী বলেন, জাহাঙ্গীরনগর বলেন, সবগুলোরই মেরিট লিস্ট দিচ্ছে। তো সেই হিসেবে অবশ্যই ওয়েটিং পজিশন অত দূর অবধি যাবে। আমি ভিডিওগুলোতে যা বলছিলাম সেই অনুযায়ী। আমি আর এখানে নতুন করে সময়টা বাড়ালাম না আগের কথাগুলো বলে, কারণ আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি অলরেডি অনেক কিছু বলে ফেলছি। এবার সে যে গণবিজ্ঞপ্তি কি দিবে বা কীভাবে দিবে, দেখেন, গণবিজ্ঞপ্তি মূলত কখন হয়? যখন আপনারা মেরিট লিস্ট দিয়েও কোনো স্টুডেন্ট ভর্তি করাতে পারছে না। মানে নর্মালি তো মেরিট লিস্টের হিসাবটা হয় যে আপনার 10,000, 15,000, 20,000 পজিশন পর্যন্ত যারা আছে তারা চান্স পাচ্ছে সিরিয়াল ওয়াইজ। কিন্তু যখন এই সবগুলো মেরিট লিস্ট শেষ হয়ে গেলো, তখন 5টা-7টা মেরিট লিস্ট দেওয়ার পরে দেখতেছে যে কি আরও সিট ফাঁকা আছে গুচ্ছের মধ্যে বা গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তখন গুচ্ছ ভর্তি কমিটি কী করে, বিভিন্ন ভার্সিটিগুলোকে ওপেন করে দেয় যে ঠিক আছে, আপনারা এখন চাইলে আপনাদের নিজেদের মতো কী করতে পারেন, আপনাদের নিজেদের মতো সিটগুলো ফিল আপ করতে পারেন। এখন ভার্সিটি কর্তৃপক্ষ নর্মালি কী করে, নিজেদের মতো সিট ফিল আপ করতে পারে। এখন দেখেন, একটা ভার্সিটিতে একটা সিট ফাঁকা থাকে মানে অনেক কিছু। এখন কীভাবে কিছু আমি আপনাদেরকে ডিটেলস বলতে চাচ্ছি না, বাট এটা ধরে রাখেন যে একটা ভার্সিটিতে আপনি একটা স্টুডেন্ট একটা সিট যদি ভর্তি হতে যায়, তাহলে তার কত টাকা লাগে? 15 থেকে 20,000 টাকা লাগে। তারপর ওই স্টুডেন্টের পিছনে প্রতি বছর সরকার কিন্তু একটা ভর্তুকি দেয়, এবং এই ভর্তুকির কিছু টাকা কিন্তু ভার্সিটিও পায়। সো একটা স্টুডেন্ট একটা সিট যদি ফাঁকা থাকে, তাহলে কি করতে পারছে না, ভার্সিটি কিন্তু ওই টাকাটা পাচ্ছে না। তাই ভার্সিটি কর্তৃপক্ষ নিজেও চায় ব্যক্তিগতভাবে যে কোনো না কোনোভাবে যেন মানে একদম রাইট ওয়েতে সিটটা ফিল আপ হয়। এই জন্য ভার্সিটি কর্তৃপক্ষ কী করে, গণবিজ্ঞপ্তি দেয়। তো গণবিজ্ঞপ্তি দিলে কী হয়, যারা ভর্তি হতে আসলেই আগ্রহী তারা এগিয়ে আসে, এবং বিভিন্ন কাগজপত্র নিয়ে তারা এসে স্যারদের সাথে যোগাযোগ করে একটা ভাইবা নেয়। স্যাররা ভাইবা নেওয়ার পরে স্যার যদি মনে করে যে হ্যাঁ এটা এলিজিবল আছে বা সে এখানকার পড়ার জন্য যোগ্য বা এখান থেকে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নাই, তখন স্যাররা চিন্তা করেছে ঠিক আছে ওকে তাহলে সিটটা দেওয়া যায়। তো এটাই ছিল আসলে গণবিজ্ঞপ্তির ব্যাপারটা। আর গণবিজ্ঞপ্তি ইনশাল্লাহ দিবে যদি না গুছোতে সবগুলো সিট ফিল আপ হয়ে যায়। যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা নাই, বাট যদি সিট ফাঁকা থাকে এই জন্য অবশ্যই গণবিজ্ঞপ্তি দিবে। তো এই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যারা ওয়েটিং আছেন প্রতিটা তথ্য, গুচ্ছের প্রতিটা তথ্য, কোন ভার্সিটিতে কতটা সিট ফাঁকা আছে, কোথায় গণবিজ্ঞপ্তি দিচ্ছে বা কোথায় গণবিজ্ঞপ্তি দিবে না, এই সবগুলো আপডেট একটা চ্যানেলের মধ্যে পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমাদের এই চ্যানেলে সবচেয়ে গুচ্ছের যত আপডেট আছে সবার আগে আমরা দিয়ে থাকি, চেষ্টা করি আর কি দেওয়ার জন্য। তো এই একটা চ্যানেল ফলো করলে কিন্তু আপনারা গুচ্ছের যত আপডেট আছে, লেটেস্ট আপডেট, সেই সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, আপনাদের এতদিকে দৌড়াইতে হবে না। ঠিক আছে, তো আশা করি আপনাদের গুচ্ছের মোটামুটি কথা বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক কিছু, বা আপনাদের একটা ভুল ধারণা ছিল এগুলো হয়তো ভেঙে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর গুচ্ছের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।